আজকে আমেরিকায় যে অস্ত্রটা উৎপাদিত হচ্ছে কালকে সেটা ইসরায়েলে থাকবে। আমেরিকার অনেক এয়ারবেজে বা মিলিটারি বেজে যাওয়ার আগে ইসরায়েলে চলে আসে, বিকজ মোস্ট ইম্পর্ট্যান্ট মিলিটারি বেজ ইন দ্য ওয়ার্ল্ড ফর আমেরিকা, দ্যাট ইজ ইসরায়েল। ফলে এই যে যুদ্ধটা হচ্ছে এটা বেসিক্যালি আমেরিকার যুদ্ধ, এটা ইসরায়েল নামক একটি রাষ্ট্রের যুদ্ধ। যে কোনো সময় ইরানে আমেরিকা হামলা করতে পারে, সেই হামলা মোকাবেলায় সামর্থ্য কি আছে তেহরানের? অনেক ধন্যবাদ আপনাকে। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, এই কথাটা যতটা সহজে বলা যাচ্ছে, আসলে হামলাটা অতটা সহজে করবে না আমেরিকা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ কি আমেরিকা করছে না? সেই যুদ্ধ তো মূলত আমেরিকা করছে। শুনলে হয়তো একটু ভিন্ন রকম মনে হতে পারে বা প্রশ্ন জাগতে পারে যে যুদ্ধ করছে ইসরায়েল, এই যুদ্ধে আমেরিকা কিভাবে করছে। এর ব্যাখ্যাটা হচ্ছে এই যে ইসরায়েল হচ্ছে প্রকৃতপক্ষে আমেরিকার একটা সামরিক ঘাঁটি, আর কিছু না। তো আমেরিকার সামরিক ঘাঁটি যদি ইসরায়েল হয়ে থাকে তাহলে যুদ্ধ তো আমেরিকানরাই করছে। আমেরিকার ঘাঁটি থেকে যুদ্ধ কারা করবে? আমেরিকার সেনারা করবে না, সেটাই তো করছে। পাশাপাশি যে ব্যাখ্যা আমি আরো দিতে চাই, অনেকে বাস্তবতার নিরিখে, এটা কৌতুক করি না, বাস্তবতার নিরিখে বলে ইসরায়েল হচ্ছে আমেরিকার 51তম স্টেট বা অঙ্গরাজ্য। কেমন? এটা এমনি এমনি বলে না। আজকে আমেরিকায় যে অস্ত্রটা উৎপাদিত হচ্ছে কালকে সেটা ইসরায়েলে থাকবে। আমেরিকার অনেক এয়ারবেজে বা মিলিটারি বেজে যাওয়ার আগে ইসরায়েলে চলে আসে, বিকজ মোস্ট ইম্পর্ট্যান্ট মিলিটারি বেজ ইন দ্য ওয়ার্ল্ড ফর আমেরিকা, দ্যাট ইজ ইসরায়েল। ফলে এই যে যুদ্ধটা হচ্ছে এটা বেসিক্যালি আমেরিকার যুদ্ধ, এটা ইসরায়েল নামক একটি রাষ্ট্রের যুদ্ধ। ইসরায়েল হচ্ছে মিডল ইস্টে আমেরিকার ঘাঁটি। এটাকে ঘাঁটি হিসেবে যদি এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে মুসলমানরা এবং মধ্যপ্রাচ্যের লোকজন গ্রহণ করবে না, এটা আমেরিকার পণ্ডিতরা বোঝে। এই কারণে ইসরায়েল নামক ঘাঁটি না করে ইসরায়েল নামক একটি দেশ প্রতিষ্ঠা করেছে, কিন্তু দেশের আড়ালে এটা ঘাঁটি হিসেবে কাজ করে। ইসরায়েলের প্রতিটি নাগরিকের বাড়িতে বাংকার থাকে। ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইসরায়েলের রেগুলার ফোর্স যা তার চেয়ে অনেক বেশি রিজার্ভ ফোর্স। হাউ ইট ইজ পসিবল? F-35 জঙ্গি বিমান, যেটা লেটেস্ট, একেবারে সবচেয়ে বেশি কার্যকর বা একেবারেই প্রযুক্তির চরম উৎকর্ষতা যে F-35 জঙ্গি বিমানে দেখা যাচ্ছে, ওর ভিতরে কিন্তু আবার শ্রেণী ভেদ আছে। সবচেয়ে উপযুক্ত প্রযুক্তি, সবচেয়ে বেস্ট প্রযুক্তি যেটা, সেটা ইসরায়েলের হাতে আছে। এবং বলা হচ্ছে, এটা হয়তো ভিন্ন কথাও থাকতে পারে, বলা হচ্ছে যে F-35 জঙ্গি বিমান দিয়ে ইরানে হামলা করানোর জন্য F-35 বিমানের অবকাঠামোতে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে, যাতে ইসরায়েল থেকে জ্বালানি ভরে ইরানে হামলা চালিয়ে ফিরে যেতে পারে। আগে যে মডেলে যে কাঠামো ছিল তাতে মাঝখানে রিফুয়েলিং এর প্রশ্ন ছিল, যাতে রিফুয়েলিং না করতে হয় সেই জন্য এই চেঞ্জটুকু করে দিয়েছে আমেরিকা। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আমেরিকার সমস্ত বুদ্ধি, পরামর্শ, প্রযুক্তি, সমস্ত সবকিছু নিয়েই ইসরায়েল নামক যে রাষ্ট্রটা আছে তারা কাজ করছে। কিন্তু বেসিক্যালি আমি সবসময় বলি এটা ইসরায়েলের যুদ্ধ না, ইসরায়েলের ফাংশন না, এটা আমেরিকারই ফাংশন। তারপরেও কথা আছে, আপনার প্রশ্নের মূল থিম যেখানে, যে ইসরায়েল আমেরিকা কি যুদ্ধে জড়িয়ে যেতে পারে? হ্যাঁ, আমি যদি ইসরায়েলকে একটি ঘাঁটি বলি, ইসরায়েলকে যদি আমি আমেরিকার 51তম স্টেট বা অঙ্গরাজ্য বলি, তাহলে বলবো যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকার যুদ্ধে জড়িয়ে যেতে পারে, মূল ঘাঁটি হয়তো যুদ্ধে জড়িয়ে যাবে, এমনটি হতে পারে, অসম্ভব কিছু না। আমেরিকা ইসরায়েলের কাছে যুদ্ধটা হচ্ছে অনেক বেশি আয়ের উৎস, প্রভাব প্রতিপত্তি বিস্তারের উৎস, বিরাট মাধ্যম। অস্ত্র বিক্রির জন্য যুদ্ধের চেয়ে ভালো খেলা আমেরিকা আর ইসরায়েলের কাছে নেই। সেক্ষেত্রে আমেরিকা সরাসরি যদি রাষ্ট্র হিসেবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে অসম্ভব কিছু না, অবাস্তব কিছু না, এত অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোটা খুব সহজ কথা না,
এটাও ঠিক। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছেন। এর শেষ পরিণতি কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আমেরিকার কাছে। ডোনাল্ড ট্রাম্প আসলে উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, ব্যাপারটা এরকম বলবো। আমি বলছি বাস্তবতা নিরিখে, মানে ইরানিদেরকে আমি যা দেখেছি এবং যা বুঝেছি, তাদের টোন, তাদের মেজাজ যদি আমি বুঝতে পেরে থাকি, তাহলে তারা আত্মসমর্পণ তো পরের কথা। ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার কথা বলেছিল, সেই আলোচনাও ইরান যেভাবে চেয়েছে সেইভাবে হয়েছে। যে পঞ্চম রাউন্ড আলোচনার পরে 600 রাউন্ড আলোচনার আগেই তো যুদ্ধটা শুরু করে দিল ইসরায়েল। এই যে আলোচনা হয়েছে ইরানের সাথে, এই আলোচনায় তো রাজি ছিল না ইরান। পরবর্তীতে এই আলোচনায় বসেছে যে আদলে, সেটা হচ্ছে ইরান পরিষ্কার করে বলেছিল আমেরিকার সাথে ডাইরেক্ট কোনো আলোচনা হবে না, আমেরিকার কর্মকর্তাদের সাথে আমরা বসবো না। তাহলে কীভাবে হবে? ওমানে বৈঠকগুলো হবে এবং ওমানের কর্মকর্তাদের কাছে ইরানের কর্মকর্তারা তাদের কথা বলবে, ওমানের কর্মকর্তারা সেই মেসেজ রিলে করবে, সেই মেসেজ পৌঁছে দেবে মার্কিন কর্মকর্তাদের কাছে। এবার মার্কিন কর্মকর্তারা জবাবে যা বলবে, ওমানের কর্মকর্তারা ইরানের কাছে তাই বলবে। ডাইরেক্ট ইরান এবং মার্কিন কর্মকর্তাদের কোনো বৈঠক হবে না এবং সেইভাবে বৈঠক হয়েছে। এটা হচ্ছে বৈঠকের ধরন। আর আত্মসমর্পণের কথা উনি ভাবতে পারেন, ভালো লাগবে, কিছুদিন তুষ্ট থাকবেন, তৃপ্ত থাকবেন, কিন্তু আত্মসমর্পণের প্রশ্ন ওঠে না ইরানের কাছ থেকে অন্তত। সেক্ষেত্রে আত্মসমর্পণ তো পরের কথা। যুদ্ধটা যেভাবে চলছে ঠিক এইভাবেই যদি চলে, তাহলে আগামী 1 সপ্তাহের ভিতরে পৃথিবী নতুন কিছু চালচিত্র দেখবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলো কেমন ভূমিকা পালন করবে? অন্যদিকে ইরান কর্তৃক সেগুলো ধ্বংস করার সক্ষমতা আছে কিনা? খুবই চমৎকার। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি, তার সমস্ত ঘাঁটি শুধুমাত্র ইরানকে লক্ষ্য করে। মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া আমেরিকার, ইসরায়েলের বা পশ্চিমাদের আর কোনো শত্রু দেশ নেই, এটা পরিষ্কার। ফলে মধ্যপ্রাচ্যে সম্ভবত সবচেয়ে বেশি ঘাঁটি, এত ঘাঁটি শুধুমাত্র ইরানকে লক্ষ্য করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, আমি অনেক আগে, সম্ভবত আরও 5-7 বছর আগে, 7 বছর আগে লিখেছিলাম একটা লেখা। সেই লেখার হেডলাইন ছিল যুদ্ধের ভূগোলে হেরে যাচ্ছে আমেরিকা। যুদ্ধের ভূগোলে হেরে যাচ্ছে আমেরিকা। এই লেখাটার মূল থিম ছিল যে, আমার কাছে এই প্রশ্ন করেছিল যে মধ্যপ্রাচ্যে বা ইরানকে ঘিরে এত ঘাঁটি, সামরিক ঘাঁটি, এত ঘাঁটির মোকাবেলা ইরান কিভাবে করবে? মজার ব্যাপার, সেখানে যা বলেছিলাম সেই কথাটাই আমি আজকে বলি। সেই বাস্তবতা এখনো বিদ্যমান। সেটা হচ্ছে, আপনি দেখেছেন না, আফগানিস্তান দখলে ছিল আমেরিকার, সেখান থেকে ঘাঁটিগুলো কি সব অটোমেটিক সরে গেছে, শেষ হয়ে গেছে? সেই ঘাঁটিগুলো তো আর আমেরিকা দখলে নেই। অর্থাৎ আমেরিকার উপস্থিতি তো আফগানিস্তানে নেই। আফগানিস্তানে অনেকগুলো ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো কিন্তু ডিসম্যান্টেল, রাইট? অর্থাৎ সেই ঘাঁটিগুলো আর এখন আমেরিকা, ইসরায়েল, ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এটা গেল একটা। দ্বিতীয় কথা, মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি, তার প্রত্যেকটা ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, আর এখন প্রশ্ন আসছে যে এই ঘাঁটিগুলো কি ইরান ধ্বংস করার ক্ষমতা রাখে? আমি আপনাকে 2-3টা কিউ দিই, তাহলেই বুঝবেন। দেখেন, গ্লোবাল হক ড্রোন আমেরিকা বানানোর পরে ঘোষণা করেছিল যে এই ড্রোন বিশ্বের কেউ ট্রেস করতে পারবে না, শনাক্ত করতে পারবে না এবং শুট ডাউন করতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2020 সালের জুন মাসে যখন ইরানের আকাশে প্রথমবারের মতো এই ড্রোনটা পেনিট্রেট করার চেষ্টা করলো, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, একেবারে তাৎক্ষণিকভাবে ইরানের রেডার সিস্টেমে ধরা পড়লো এবং সেটা সিঙ্গেল মিসাইলে শুট ডাউন করেছে। দ্বিতীয় কোনো মিসাইল লাগেনি, একটা মিসাইল দিয়ে শুট ডাউন করেছে। কেমন? এবং যে প্রযুক্তি দিয়ে আমেরিকার গর্বের ধন গ্লোবাল হক ড্রোনকে ভূপাতিত করা হয়েছিল, ওর চেয়েও উন্নত প্রযুক্তি ইরানের হাতে আছে। যেদিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত হলো ইরানের ক্ষেপণাস্ত্রে, সেদিন বিশ্বের সমরবিদরা, বিজ্ঞানীরা যারা আমেরিকার ওই আবিষ্কারে বিস্মিত হয়েছিল, যেদিন ইরান ধ্বংস করলো সেদিন আরেকবার বিস্মিত হয়েছিল কিভাবে সম্ভব হলো। এটা একটা। দ্বিতীয়ত, 2020 সালের জুন মাসেই সম্ভবত, 8ই জুন সম্ভবত, না হ্যাঁ জুন মাসেই সম্ভবত, না জানুয়ারি মাসে,
জানুয়ারি মাসে 2020 সালে জানুয়ারি সম্ভবত জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পরে জি ইরাকে যে আইন আল আসাদ ঘাঁটি ছিল আমেরিকার, আইন আল আসাদ ঘাঁটিকে একেবারে কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছিল ক্ষেপণাস্ত্র মেরে ইরান। সেদিন আমেরিকা ইরানের একটা ক্ষেপণাস্ত্রকে শুট ডাউন করতে পারেনি, প্রোটেক্ট করতে পারেনি, ঠেকাতে পারেনি। দ্বিতীয়ত, মার্কিন ঘাঁটি কিন্তু একেবারে কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। তৃতীয়ত, ইরান আমেরিকার ঘাঁটিতে হামলা চালানোর পর আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র মারেনি।